আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা রিসেন্ট থাইল্যান্ড যেতে যাচ্ছেন এবং যারা ট্রাভেল হিস্ট্রি বাড়াতে চাচ্ছেন তাদের জন্য আজকের পর্বে থাইল্যান্ড ভিসার রিকোয়ারমেন্টগুলো আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করব। কি কি ডকুমেন্টস লাগবে ভিসা প্রসেসিংয়ের জন্য, কতদিন ওয়েট করতে হবে এবং আমাদের কত খরচ হলো, এটা আপনাদের সাথে শেয়ার করব। আমাদের চারজনের মধ্যে চাকুরিজীবী, হাউসওয়াইফ এবং স্টুডেন্ট হিসেবে আমাদের যা যা ডকুমেন্টস লেগেছিল সেটার ডিটেলস আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমেই চলে আসি কিছু বেসিক ডকুমেন্টস নিয়ে, যেটা সবার জন্যই কমন। নাম্বার 1, ন্যূনতম 6 মাস মেয়াদি পাসপোর্টে 2টি খালি পাতা অবশ্যই থাকতে হবে। নাম্বার 2, 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি 35x45 মিলিমিটারের সাদা ব্যাকগ্রাউন্ডের ল্যাব প্রিন্ট ছবি থাকতে হবে। নাম্বার 3, আপনাদের নিজের অ্যাকাউন্টের ন্যূনতম 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি দিতে হবে। নাম্বার 4, ফর্ম পূরণের সময় বাবা মায়ের নাম পাসপোর্টের সাথে মিল থাকতে হবে। ব্যাংক স্টেটমেন্টে ন্যূনতম 80,000 ব্যাংক ব্যালেন্স থাকতে হবে, এর বেশি হলে ভালো হয়, যেটি ভিসা না হওয়া পর্যন্ত তোলা যাবে না। আমাদের ক্ষেত্রে যা যা লেগেছিল, আমার ওয়াইফের ক্ষেত্রে পাসপোর্টে বিবাহিত না উল্লেখ থাকার কারণে ম্যারেজ সার্টিফিকেট ও কাবিননামার অরিজিনাল কপি ইংরেজিতে নোটারি করে জমা দিতে হয়েছিল। শিক্ষার্থীদের ক্ষেত্রে তাদের ভার্সিটির প্রত্যয়নপত্র অথবা আইডি কার্ড জমা দিতে হবে। শিক্ষার্থী অথবা গৃহিণীদের ক্ষেত্রে স্পন্সর হিসেবে তার বাবা, মা অথবা স্বামী সঙ্গে গেলে তার ব্যাংক স্টেটমেন্ট দেওয়া লাগবে না। আমরা আমাদের 4 জনের ভিসা দ্য ব্রিজ নামে এজেন্সি থেকে করেছি। ভিসা ফি পার পারসন 6,500 করে পড়েছে। আপনারা এর কমেও অন্যান্য এজেন্সি থেকে করতে পারবেন। এজেন্সিতে সব কাগজপত্র দেওয়ার পরে তারা থাইল্যান্ড ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার সাইমন সেন্টারে গিয়ে জমা দেয়। আমরা ভিসা নিয়ে কোনো প্রকার হ্যাসেল নিতে চাইনি দেখে আমরা এজেন্সি দিয়ে করেছি, আপনারা নিজেরাও জমা দিতে পারবেন। সকল কাগজপত্র জমা দেওয়ার দিনই আমাদের ভিএফএস সেন্টার থেকে ফোন আসে। আপনারা অবশ্যই ফোন কল ধরার চেষ্টা করবেন, না হলে ভিসা পাওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়। আমাদেরকে যে প্রশ্নগুলো জিজ্ঞেস করেছিল সেটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমার নাম, আমার পেশা, আমার সাথে কে কে যাচ্ছে, ব্যাংক স্টেটমেন্টের টাকা তুলব কি না, এবং এম্বাসি থেকে পুনরায় কল আসতে পারে, যার জন্য প্রস্তুত থাকার জন্য বলা হয়েছে। আরও কিছুদিন পর আমাদের থাইল্যান্ড এম্বাসি থেকে কল আসে। এম্বাসি থেকে আমাদের যা যা জিজ্ঞেস করেছিল, আমার নাম, আমি কোন প্রতিষ্ঠানে কর্মরত আছি, আমি কি কোনো ব্যবসার সাথে জড়িত কি না। আপনারা যদি ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করে থাকেন, ব্যবসার সাথে জড়িত এ কথাটা কখনোই বলা যাবে না। এছাড়াও আমার এনওসি প্রদানকারী ব্যক্তির নাম, আমরা কতদিন থাকছি, আমার সাথে কে কে যাচ্ছে, এই প্রশ্নগুলোই মূলত জিজ্ঞেস করেছিল। ভিসা প্রসেসিংয়ে সময় লাগার কারণে কোনো দুশ্চিন্তার কারণ নেই। যাদের আগে কখনো থাইল্যান্ড যাওয়া হয়নি তাদের ক্ষেত্রে 13 থেকে 16 দিন, এবং যাদের ফ্রেশ পাসপোর্ট অর্থাৎ কোনো দেশেই কখনো যাওয়া হয়নি সেই ক্ষেত্রে 18 থেকে 20 দিন লাগতে পারে। থাইল্যান্ড এম্বাসি থেকে কল আসার পর আপনারা আপনার ভিসার ট্র্যাকিং করবেন, সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। আপনারা যদি কোনো এজেন্সি থেকে অথবা নিজে গিয়ে জমা দেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে একটা রেফারেন্স নাম্বার দিবে। রেফারেন্স নাম্বারটা দিয়ে আপনারা ট্র্যাক করতে পারবেন। প্রথমেই আপনাদের ডেলিভার টু এম্বাসি শো করবে। থাইল্যান্ড এম্বাসি থেকে কল আসার পর আবার অনেকের কল নাও আসতে পারে, কোনো দুশ্চিন্তার কারণ নেই। আপনারা ট্র্যাকিংয়ের মাধ্যমে যদি ইন ট্রানজিট ফ্রম এম্বাসি লট 2 এই স্ট্যাটাসটা শো করে তাহলে বুঝবেন ওই দিন অথবা তার পরের দিনের মধ্যে আপনার রেডি ফর পিক আপ চলে আসবে। রেডি ফর পিক আপ স্ট্যাটাস শো করলেই আপনারা আপনাদের পাসপোর্ট কালেক্ট করে নিতে পারবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে এবং আপনার যদি উপকারে আসে আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। আমরা টিকিট পারচেজ থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ থাইল্যান্ডের ফুল ট্যুর আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।